নমস্কার, 5টার 5 মিশালিং আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সময়ের মধ্যে শেষ করতে হবে। ম্যাপিং করতে হবে ভোটারদের। বুথ লেভেল অফিসারদের কাজের চাপ মারাত্মক বলে অভিযোগ। এতটাই কাজের চাপ, কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন, এতটাই কাজের চাপ, অসুস্থ হয়ে পড়ছেন। আমরা সেই ছবি দেখিয়েছি, হাসপাতালের বেডে বসে সেই ফর্ম আপলোড করছেন। কোথায় আপলোড করছেন? না, ওয়েবসাইটে, অ্যাপে। এই বিএলওদের অ্যাপ তাদের সবচেয়ে বড় সহযোগী, একমাত্র সহযোগী বলা চলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজে। সেই অ্যাপ যদি বিকল হয়ে যায়, এবার বিএলও কি করবেন? কলকাতা নিউ টাউন সংলগ্ন এলাকার যে অ্যাপ, সেই অ্যাপ 16 ঘন্টা ধরে কাজ করছে না। বিএলওরা এবার কি করবেন? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, এখনো কি অ্যাপ কাজ করছে না? 16 ঘন্টা সময় মানে অনেকটা সময়। বিএলওদের যারা যারা অ্যাপে কাজ করতে পারছেন না, তাদের চাপ তো প্রায় দ্বিগুণ হয়ে গেল। একদমই দেখো, এবং তোমাকে এই মুহূর্তে আপডেট জানিয়ে রাখি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বীকার করে নিল যে হ্যাঁ, বুথ লেভেল অফিসারদের জন্য যে বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপে সমস্যা চলছে। তারা বলছেন যে স্লো গতিতে চলছে বিএলও অ্যাপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন, তারা জানালেন কিছুক্ষণ আগে যে বিএলও অ্যাপ খুব স্লো গতিতে চলছে। যেটা দেখা যাচ্ছে যে নিউ টাউন, দক্ষিণ কলকাতা এবং বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতেই বিএলও অ্যাপ নিয়ে গতকাল সন্ধ্যের পর থেকে সমস্যার মধ্যে পড়েছেন একাধিক বুথ লেভেল অফিসাররা। তারা এনামুরেশন ফর্ম আপলোড করতে পারছেন না, ডিজিটাইজেশন করতে পারছেন না। গতকাল থেকেই যে অভিযোগটা উঠে আসছিল বিএলওদের তরফে, যে এক একটি ফর্ম আপলোড করতে 30 মিনিটেরও বেশি সময় লেগে যাচ্ছে। জেলা থেকেই অভিযোগ আসছিল প্রথম দফায়, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলি থেকে আসছিল নির্বাচন কমিশনের কাছে, এবং তারপর জাতীয় নির্বাচন কমিশনকেও জানানো হয়েছিল গতকাল জাতীয় নির্বাচন কমিশন জানায় যে কোথাও কোথাও ইন্টারনেট সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিছুক্ষণ আগে জাতীয় নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে, এবং জাতীয় নির্বাচন কমিশনকে জানানোর পর জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে বিএলও অ্যাপে কিছু আপডেট হচ্ছে এবং সেই আপডেটের কারণে এই সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ যে অ্যাপের ওপর নির্ভর করে বুথ লেভেল অফিসাররা যাবতীয় কাজ করছেন এসআইআর প্রক্রিয়া, বিশেষ করে ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন, প্রথমতই বিএলও অ্যাপ নিয়েই নানা বিস্তর অভিযোগ রয়েছে বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে। তার কারণ, এক একটি ফর্ম আপলোড করতে 30 মিনিট সময় লেগে যাচ্ছে। রাত্রিবেলায় যদি রাত হয় তো রাত 11টার পর থেকে সময় কম লাগছে। কিন্তু তাহলে কি সারা রাত জেগে বিএলওদের এই কাজটি করতে হবে? এই নিয়ে বুথ লেভেল অফিসারদের তরফে বারে বারেই প্রশ্ন উঠে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বারবার বলা হচ্ছে যে তারা সময় নিয়ে কাজ করুন, প্রয়োজনে বিডিও। এই যে সময় নিয়ে কাজ করুন বলছেন সোমরাজ, এই যে সময় নিয়ে কাজ করুন বলছেন, হ্যাঁ, সেই সময়টা তো নেই। মানে প্রত্যেকের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, বিএলওদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে তাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে একটা লিস্ট করে তাদের বাড়তি সময় দেওয়ার কথা ভাবনা চিন্তা হবে? না দেখো, এখনো কমিশনের তরফে সেরকম কোনো ভাবনা চিন্তা নেই, কারণ কমিশন বলছে এখনো অনেকটাই সময় আছে। 4 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত সময় আছে, ফলত সেক্ষেত্রে চিন্তার কোনো জায়গা নেই। আর দেখা যাচ্ছে জেলা ভিত্তিক যে স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখা যাচ্ছে জেলায় জেলায় অনেক জেলায় 60%, অনেক জেলায় 70%-এর কাছাকাছি ফর্ম আপলোড হয়ে গেছে। কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতেই কিন্তু ফর্ম আপলোডিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এবং ফর্ম আপলোডিং এর পরিমাণ অনেকটাই কম কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে। আর সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে, বিএলওদের একাংশের অভিযোগ উঠে আসছে যে বুথ লেভেল অফিসারদের জন্য, অর্থাৎ তাদের জন্য যে অ্যাপস তৈরি করা হয়েছে, সেই অ্যাপসই কাজ করছে না, ফর্ম আপলোডিং হচ্ছে না। ফর্ম ডিজিটাইজেশনের জন্য তারা দিচ্ছেন, কিন্তু ডিজিটাইজেশন হচ্ছে না, বারবার ফেল দেখাচ্ছে। আবার কোনো সময় দেখাচ্ছে 30 মিনিট পর্যন্ত সময় লাগবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই গোটা বিষয়টি ফের জানানো হয়েছে আজকে, এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে যেহেতু অ্যাপসটি আপডেট হচ্ছে, সেই কারণে সমস্যা হচ্ছে। কিন্তু এখানেই বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে প্রশ্ন উঠে আসছে, তাহলে কি তারা সারা দিন ধরে, সারা রাত ধরে এই এনামুনেশন ফর্ম আপলোডিং এর কাজ করে যাবেন, ডিজিটাইজেশনের কাজ করে যাবেন? এই প্রশ্নে উঠছে বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে। এই সমস্যা গতকাল সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়, যেটা গতকাল সকাল থেকে শুরু হয়েছিল কয়েকটি জেলায়। ধন্যবাদ সোমরাজ। প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন বিএলওরা যে তাহলে কি সারাদিন ধরে ফর্ম কালেক্ট করে তারপরে সারা রাত জেগে ইনোমিনেশন ফর্ম আপলোড করতে হবে? 24 ঘন্টা কাজ করে যেতে হবে?
স্লো চলছে। কেন না আপডেটের কাজ চলছে অ্যাপ, তো কতদিন স্লো চলবে, এই ধীর গতিতে কতদিন ধরে আপলোডিং হবে বলা যাচ্ছে না। শুধু এটুকু বলা যাচ্ছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন মেনে নিচ্ছে যে কলকাতা নিউ টাউন সংলগ্ন এলাকার বিএলওরা একটু সমস্যায় পড়ছেন, তার কারণ অ্যাপ খুব স্লোলি কাজ করছে। এই অ্যাপের মাধ্যমে বিএলওরা কাজ করছেন। কি করছেন না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই কাজ কেমনভাবে হচ্ছে তা দেখার জন্য অন্য রাজ্য থেকে কমিশনের 3 জন অফিসারকে আনা হচ্ছে। বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, আর এ নিয়েই রাজনীতির হাওয়াও গরম হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদা 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें, और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন, তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসএসসি নিয়ে এত তর্ক বিতর্ক, মামলা মোকদ্দমা। এসএসসির নিয়োগ আরো স্বচ্ছ করার প্রক্রিয়া তৈরি হলো। 2016 নিয়োগ, সেই 2016 নিয়োগের ক্ষেত্রে আরো স্বচ্ছতা। এই 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাপে আরো স্বচ্ছ নিয়োগের পথে এসএসসি। ঠিক কি কি প্রক্রিয়ায় আরো স্বচ্ছ নিয়োগের পথে এসএসসি জানবো একবার। সোমরাজ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই তালিকা প্রকাশ করে দিয়েছে এসএসসি 1806 জনের অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। যে তালিকায় এবার নাম, রোল নাম্বারের পাশাপাশি তাদের বিষয়, অর্থাৎ কোন বিষয় নিয়ে তারা চাকরি পেয়েছিলেন,
তাদের অভিভাবকের নাম এবং জন্ম তারিখ, এই 3টি অংশকে যুক্ত করা হয়েছে। এর আগে গত 7ই সেপ্টেম্বরের আগে এসএসসির তরফেই 1806 জনেরই তালিকা প্রকাশ করা হয়েছিল অযোগ্যদের। সেই সময় তালিকা প্রকাশ করে এসএসসি জানিয়েছিল যে যাদের তালিকা প্রকাশ করা হচ্ছে তারা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না, এবং সেই কারণে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার আগে এসএসসির তরফে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সেই সময় যে নাম ও রোল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করেছিল সেই তালিকা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই তারা নিয়োগে অর্থাৎ সুযোগ না পায়, অর্থাৎ তারা লিখিত পরীক্ষা না দিতে পারে। কারণ সেই সময় বহু অযোগ্য তারা নিয়োগের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তারপর সম্প্রতি কলকাতা হাইকোর্ট ফের নির্দেশ দেয় যে পূর্ণাঙ্গ তালিকা এসএসসি কে প্রকাশ করতে হবে অযোগ্যদের, এবং সেই মোতাবেক এসএসসি তাদের ডেটাবেস থেকে যে তথ্য পেয়েছে এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় সংস্থা থেকে শুরু করে হাইকোর্টে যে হলফনামা দিয়েছে তার ভিত্তিতে বা তার উপর নির্ভর করেই এসএসসি আরো 3টি অংশকে যুক্ত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো, এবং যেখানে তাদের অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং কোন মিডিয়াম অর্থাৎ কোন বিষয়ের জন্য তারা চাকরি পেয়েছিলেন, সেটি পিজি স্কেল নাকি পিজি স্কেল নয়, বিস্তারিত বিষয় উল্লেখ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই তালিকায় স্কুলের নাম প্রকাশ করেনি এসএসসি। ধন্যবাদ সোমরাজ। বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগটা করতে না পারে। আমাদের কাজ নিয়োগ দেওয়া, যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন, এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। রাজনৈতিক অভিসন্ধিত বিরোধীদের থাকতেই পারে, বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে, এসএসসি দিতে চাইছে, সেটাকে আমরা এনশিওর করব। পুরো প্রসেসটা শেষ হোক, কোনো যোগ্য যাতে বাদ না যান সে ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা হয়েছে, কিন্তু আগে প্রসেসটা শেষ হোক। আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করবো, আমরা ওদের প্রতি সহানুভূতিশীল যোগ্যদের প্রতি। এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এই যে এসএসসির কথা বলছেন, আরো কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কি হবে, কোথায় কি হবে, আমরা তো ভয়ে আছি। তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্রাত্য বসু প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না, সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কোর্ট, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ওএমআর সিট দেখা যাচ্ছে, ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর সিটের ফাঁদে। এই নাটকটা লিখতে বলুন। আর এদিকে এসএসসি নিয়োগ মামলায় নতুন মোড়, যেমন 2025-এর নিয়োগের সব ওএমআর প্রকাশের নির্দেশ। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, নতুন মোড় বলা হচ্ছে এসএসসির নতুন নিয়োগ মামলায়, কেন, কি নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্টের আদেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশে সেই নিয়োগ প্রক্রিয়া নতুন করে নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের আদেশে 31শে ডিসেম্বর ডেডলাইন মেনে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এসএসসি কার্যত তৎপরতার সঙ্গে শেষ পর্বে ঢুকে পড়েছে নিয়োগ প্রক্রিয়া গুটিয়ে আনার জন্য। এই অবস্থায় 2025 সালে নবম, দশম, একাদশ, দ্বাদশে পরীক্ষায় বসা প্রায় 6 লক্ষ বা তার কিছু কম বেশি তাদের প্রত্যেকের ওএমআর প্রকাশ করা 10ই ডিসেম্বরের মধ্যে, এবং সেই ওএমআর এর মধ্যে কোনো বিভ্রান্ত যদি আটকে থাকে, অর্থাৎ কারো যদি কোনো অভিযোগ বা নালিশ থেকে থাকে, সেটা নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট অ্যাড্রেস করবে। সেই জায়গা থেকে পুরো বিষয়টার মধ্যে একটা নতুন মোড় এলো, কারণ এই ওএমআর প্রকাশের পর নতুন করে কিছু হবে কি হবে না তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ প্রকাশ করতে হবে, যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। 10 ডিসেম্বর মামলা শুনানি, এবং মোড়টা আরো এই কারণে, বাকি যারা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি করছেন তারাও দাগি, এবং সেই দাগিদের মধ্যে অনেকেই নতুন পরীক্ষায় বসেছেন যা সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ নবম, দশম, একাদশ, দ্বাদশে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে, তাদের নামও ভেরিফিকেশনের জন্য সামনে এসছে। এই অবস্থায় ওই তালিকা যদি প্রকাশ না করা হয় তাহলে আদতে কতজন দাগি বসলো, অন্তত মামলাকারীদের যে অভিযোগ তা জানতে পারা যাবে না। এক্ষেত্রে এসএসসির তরফে বলা হয় যে যেহেতু সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে তারা এই কাজ করছে, সেক্ষেত্রে পুরো বিষয়টার মধ্যে জটিলতার সৃষ্টি হবে। বিচারপতি অমৃত সিনহা সাফ জানান 2016 সালের এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তার আর কোন রকম পুনরাবৃত্তি হোক এই 2025 সালে এসে, তার আদালত চায় না। কারণ 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায়
স্টেপ 1 অর্থাৎ প্রথম পর্যায় থেকে পুরো বিষয়টা যাতে স্বচ্ছতার সঙ্গে স্পষ্ট ধারণার মধ্য দিয়ে এগোতে পারে, তাই আদালত চাইছে ওএমআর প্রকাশ হোক, একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ নবম, দশম, একাদশ, দ্বাদশের যে তালিকা সেটাও প্রকাশ হোক, এবং 10ই ডিসেম্বর মামলা শুনানিতে আসবে, তখনই বিষয়টি আরো নির্দিষ্ট করে স্পষ্ট হবে। কাজে এই প্রক্রিয়াগুলি হওয়ার কারণে 31শে ডিসেম্বরের মধ্যে হাতে আর মাত্র একটা মাস মাঝে রয়েছে, এর মধ্যে কি করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কাজেই সব মিলিয়ে একটা নতুন মোড় এলো আজকে এই নির্দেশের মধ্যে, তা বলার অপেক্ষা রাখে না। অতনু, ধন্যবাদ।